সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি অধ্যাপক শামীমারা বেগম, বিভাগীয় প্রধান, অর্থনীতি বিভাগ। আমি আজ আবার মাস্টার্স শেষ পর্বের ছাত্রদের জন্য মাইক্রো ইকোনমিক্সের ক্লাস নিয়ে এসেছি। আমরা গত ক্লাসে ইনপুট আউটপুট অ্যানালাইসিস নিয়ে আলোচনা করেছিলাম এবং আমরা এটাও জানি ইনপুট আউটপুট অ্যানালাইসিস করতে যেয়ে আমরা হকিন্স সাইমন কন্ডিশন আলাপ করেছি, আমরা লিওনটিপ ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করেছি এবং লিওনটিপ ইনপুট আউটপুট মডেল নিয়ে আলোচনা করেছি। এবং সেক্ষেত্রে আমরা আমাদের বিভিন্ন সমস্যা নিয়েও আমরা সমাধান বের করেছি এবং সমাধানের ক্ষেত্রে আমরা দুটি পদ্ধতি ব্যবহার করেছি। একটি হচ্ছে ইনভার্স মেথড পদ্ধতি, আরেকটা ছিল আমাদের ক্রামার রুল মেথড। এখন আমরা আজ যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সাবস্টিটিউশন থিওরাম অফ স্যামুয়েলসন। অর্থাৎ ইনপুট আউটপুট অ্যানালাইসিস করতে যে এখন আমরা নতুন একটি বিষয় আলোচনা করব, সেটা হচ্ছে সাবস্টিটিউশন থিওরাম অফ স্যামুয়েলসন। এখানে মানে ইংলিশটা দেখলেই বোঝা যায় যে মূল বক্তব্যটা কি। তার আগে যদি আমরা বলে নেই, ইনপুট আউটপুট অ্যানালাইসিসের আমরা যে অনুমিত শর্তগুলি নিয়েছিলাম তার ভিতরে অন্যতম একটি শর্ত ছিল ফিক্সড ইনপুট কোএফিসিয়েন্ট। অর্থাৎ উৎপাদনের ক্ষেত্রে একটি নির্দিষ্ট সময়ে একটি পদ্ধতি অর্থাৎ একটি মাত্র টেকনিক থাকবে এবং সেক্ষেত্রে যে উপাদান ব্যবহার করা হবে সেই উপাদানগুলি থাকবে নির্দিষ্ট অনুপাতে, অর্থাৎ ফিক্সড ইনপুট কোএফিসিয়েন্ট থাকবে। এটার যদি ব্যত্যয় ঘটে তাহলে দেখা যায় আমরা চূড়ান্ত চাহিদা নির্ধারণের ক্ষেত্রে সমস্যায় পড়তে হয় বা পড়ে যেতে পারি। কিন্তু স্যামুয়েলসন যেটা বলছেন যে শুধুমাত্র যে কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রেই একটি মাত্র টেকনিক থাকবে, এটা ঠিক নয়। অর্থাৎ একাধিক টেকনিক থাকতে পারে। এর কথাটা হচ্ছে কি, যে একটি শিল্প প্রতিষ্ঠানের আমরা যদি এখানে উদাহরণ হিসাবে 1 নম্বর শিল্প প্রতিষ্ঠানের কথাই যদি বলি, তাহলে আমরা এর আগে যে সমাধান করেছিলাম সেখানে দেখেছিলাম যে একটি পদ্ধতি থাকবে এবং সেটা থাকবে ফিক্সড। কিন্তু স্যামুয়েলসন বলছেন পদ্ধতি একাধিক থাকতে পারে এবং সেক্ষেত্রে ওই শিল্প প্রতিষ্ঠান কি করবে, যেই পদ্ধতিটির ক্ষেত্রে বেশি দক্ষ হবে সেই পদ্ধতি সে ব্যবহার করবে। আবার এমনও হতে পারে যে একাধিক পদ্ধতির মধ্যে একাধিক পদ্ধতিও যদি আমার দক্ষ হয়, সেক্ষেত্রে একটি পরিবর্তন করে আরেকটি ব্যবহার করতে পারে। কেননা একটি নির্দিষ্ট সময় কিন্তু একটি পদ্ধতিই শুধু ব্যবহার করা যায়। তাহলে সেই পদ্ধতিটা কি হবে, একাধিক পদ্ধতির মধ্যে যেটি অধিক দক্ষ সেই পদ্ধতিটা সে গ্রহণ করবে। আবার যদি এমন হয় যে দুটি পদ্ধতি সমান দক্ষ, সেক্ষেত্রে একটির পরিবর্তে সে আরেকটি পদ্ধতি ব্যবহার করতে পারে। এজন্যই কিন্তু নামটি হচ্ছে সাবস্টিটিউশন থিওরেম অফ স্যামুয়েলসন। অর্থাৎ একটির পরিবর্তে একটি সাবস্টিটিউট আরেকটা হতে পারে। তাহলে মূল বিষয় যেটা হচ্ছে, আমরা এর আগে যেটা আলোচনা করেছি সেক্ষেত্রে একটি মাত্র টেকনিক ছিল বা একটি মাত্র টেকনিকের কথাই বলা হয়েছে, কিন্তু স্যামুয়েলসন দেখিয়েছেন একটি না একাধিক টেকনিক থাকতে পারে ও সেটাই অধিক বাস্তবসম্মত। এখন যদি আমরা একটা উদাহরণ সাহায্যে বোঝার চেষ্টা করি, যে একটি শিল্প প্রতিষ্ঠান আমি যদি একটু লিখে দেখাই, আমরা কি করেছিলাম, A11 A12 A21 A22 আমাদের এই ধরনের একটা ম্যাট্রিক্স ছিল। তো এক্ষেত্রে এটা দিয়ে আমরা বুঝিয়েছিলাম যে 1 নম্বর ইন্ডাস্ট্রি 1 একক পণ্য তৈরি করার জন্য নিজের কাছ থেকে কতটুকু নেয়, আর 1 নম্বর ইন্ডাস্ট্রি 2 নম্বর ইন্ডাস্ট্রির কাছ থেকে কতটুকু নেয়। আবার এখানে শ্রমিকের পরিমাণ হচ্ছে এটা। ঠিক একইভাবে 2 নম্বর ইন্ডাস্ট্রি 1 নম্বর থেকে এতটুকু নেয়, নিজের কাছ থেকে এতটুকু নেয়, আর শ্রমিক ব্যবহার করে এতটুকু। তাহলে এখানে যেটা দাঁড়াচ্ছে একটি মাত্র টেকনিক ছিল, এখানে কোনো অল্টারনেটের কোনো ব্যবস্থা ছিল না। কিন্তু স্যামুয়েলসন যেটা দেখিয়েছেন যে একাধিক টেকনিক থাকতে পারে এবং তার ভিতরে কি হবে, একটির পরিবর্তে আরেকটি সে ব্যবহার করবে। উদাহরণ হিসাবে যদি আমরা দেখি যে সেটা কি, যে 1 নম্বর শিল্প, এটা হচ্ছে 2 নম্বর শিল্প। এগুলি আমরা আগেই জানি, এগুলি আর নতুন করে কিছু বলার নেই।
এখানে একটু নতুনত্ব কি, 1 নাম্বার শিল্পের ক্ষেত্রে এটা হচ্ছে 1 নাম্বার টেকনিক। 1 নাম্বার টেকনিক হচ্ছে কি এটা, আর এটা হচ্ছে 2 নাম্বার টেকনিক, এটা হচ্ছে 3 নাম্বার টেকনিক। এখন আমরা কম্পেয়ার করে দেখব যে কোন টেকনিকটা এই প্রতিষ্ঠানের জন্য দক্ষ। ঠিক একইভাবে 2 নাম্বার ইন্ডাস্ট্রির জন্য এই একটা টেকনিক, এটা একটা টেকনিক, এটা একটা টেকনিক। 3টা টেকনিকের মধ্যে সে দেখবে যে কোনটা তার জন্য দক্ষ। এখন প্রশ্ন হচ্ছে কোনটা দক্ষ কোনটা অদক্ষ, এটা সে কিভাবে সে বের করবে। এটা বের করার সহজ একটি পদ্ধতি হচ্ছে যে আমরা জানি যে 1 নাম্বার ইন্ডাস্ট্রি যখন একটি 1 একক পণ্য তৈরি করে তখন সে নিজের কাছ থেকে কিছু উপাদান গ্রহণ করে, সেটা হচ্ছে কি A11, সেটা হচ্ছে A11। তাহলে 1 একক তৈরি করার ক্ষেত্রে সে নিজের কাছ থেকে এতটুকু যেহেতু নেয়, তাহলে সে অতিরিক্ত কতটুকু যোগ করে, সে যোগ করে 1 মাইনাস A11। ঠিক একইভাবে 2 নাম্বার ইন্ডাস্ট্রির কাছ থেকে কি করে, সে একটি অংশ নেয়। তাহলে নিজের কাছ থেকে যতটুকু নিয়েছিল এর চেয়েও দেখা যায় অতিরিক্ত আরেকটা কোথা থেকে নেয়, 2 নাম্বার ইন্ডাস্ট্রি, সেটা কি ছিল A21। তাহলে এতটুকু হচ্ছে যোগ, এতটুকু হচ্ছে বিয়োগ, আর কে করছে, এতটুকু হচ্ছে শ্রমের পরিমাণ। এই প্রতিটা কথাই কিন্তু 1 একক তৈরি করার ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে এখন যদি আমরা এটাকে এরকম করে ব্যাখ্যা করি, আমরা একটা কি করব, একটা হচ্ছে যে সংযোজন করছে আর একটা হচ্ছে বিয়োজন করছে। সংযোজন কি করছে 1 মাইনাস A11, আবার বিয়োজন কি করছে, অর্থাৎ তারই উৎপাদনের ক্ষেত্রে 2 নাম্বার শিল্পের কি পরিমাণ উৎপাদন বাদ যাচ্ছে, সেটা যাচ্ছে মাইনাস A21। তাহলে এখান থেকে আমরা যে কথাটা বলতে পারি যে 1 নং শিল্পের নিট চূড়ান্ত চাহিদা নির্ণয়। তাহলে চূড়ান্ত চাহিদা তাহলে আমরা কি বললাম, তাহলে তার সংযোজন হচ্ছে কি, সংযোজন হচ্ছে 1 এককের ক্ষেত্রে নিজে যেহেতু 11 নিচ্ছে, তাহলে 1 মাইনাস A11। আর এটা কে করছে, এটা করছে A01। আর বিয়োজন কি হচ্ছে, সে অন্য ইন্ডাস্ট্রি থেকে এতটুকু নিচ্ছে। তাহলে এটাকেই যদি আমরা এভাবে দেখাই যে 1 নং শিল্পের নিট চূড়ান্ত চাহিদা নির্ণয় যদি আমরা বলি, সেটা হচ্ছে কি 1 মাইনাস A11 ডিভাইডেড বাই A01। ঠিক একইভাবে যদি আমরা বলি সে নিট কি বিয়োজন করে, সে করে মাইনাস A21 ডিভাইডেড বাই A01। ঠিক একই পদ্ধতিতে যদি আমরা বলি যে তাহলে 1 নাম্বার শিল্পের 1 একক পণ্য কি হয়, উৎপাদন পরিমাণ বাড়ে, কতটুকু বাড়ে, 1-এর চেয়ে মাইনাস A11 করার পর যা হয় সেটাই কিন্তু বাড়ে, তাহলে পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এতটুকু। আবার 2 নং শিল্পের কতটুকু কমে, কার জন্য কমে, মূলত কমে 1 নাম্বার ইন্ডাস্ট্রি 1 একক পণ্য তৈরি করার জন্য, যেহেতু সে 2 নাম্বার ইন্ডাস্ট্রি থেকে একটি অংশ গ্রহণ করে, এজন্য দেখা যায় 2 নাম্বার ইন্ডাস্ট্রির এই অংশটা কমে যায়। এখন তাহলে দেখা যাচ্ছে 1 এককের যদি 1 নাম্বার ইন্ডাস্ট্রির যদি 1 এককের জন্য যদি এতটুকু হয় সংযোজন, তাহলে আমার যদি শ্রমিকের সংখ্যা থাকে বা মোট শ্রমিকের পরিমাণ হচ্ছে x0, তাহলে আমরা এটাকে কি করতে পারি, এটা দিয়ে চূড়ান্ত চাহিদা নির্ণয় করতে পারি। আবার এটা হচ্ছে কি চূড়ান্ত বিয়োজন। তাহলে এই দুইটা থেকে আমরা কি করতে পারি, আমরা ফাইনালি যেই কথা বলতে পারি, তাহলে একটা হচ্ছে C1 সমান হচ্ছে কি 1 মাইনাস A11 ডিভাইডেড বাই A01 ইন্টু x0। আর C2 হচ্ছে কত, মাইনাস A21 ডিভাইডেড বাই A01 ইন্টু x0। তাহলে বোঝাই যাচ্ছে যে এখানে ফলাফল যেটা আসবে সেটা হবে প্লাস, আর এখানে ফলাফল যেটা আসবে সেটা অবশ্যই হবে কি মাইনাস। তাহলে এভাবে তারা বের করে, তাহলে 1 নাম্বার টেকনিক থেকে একটা ফলাফল পাবে, 2 নাম্বার টেকনিক থেকে একটা ফলাফল পাবে, 3 নাম্বার টেকনিক থেকে একটা ফলাফল পাবে। তাহলে এখান থেকে সে যেখানে দেখবে যে তার চূড়ান্ত চাহিদা সর্বোচ্চ যেই পদ্ধতি, সেই পদ্ধতি সে এখান থেকে বেছে নেবে। ঠিক একইভাবে 2 নাম্বার ইন্ডাস্ট্রি কি করবে,
তিনটি পদ্ধতিকেই সে চেক করবে। চেক করার ফলে যেটাতে হাইয়েস্ট হবে সেই পদ্ধতি সে বেছে নেবে। এমনও হতে পারে যে 1 নাম্বার ইন্ডাস্ট্রির জন্য হয়তো 1 নাম্বার টেকনিক বেস্ট, 2 নাম্বার ইন্ডাস্ট্রির জন্য হতে পারে 3 নাম্বার টেকনিক বেস্ট। এখানে কনফার্ম বলা যাবে না যে 1 নাম্বারের জন্য 1 নাম্বার হলে 2 নাম্বারের জন্য 2 নাম্বার হবে, এমন কোনো কথা নেই। তাহলে এখানে মূল বক্তব্য যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে কি, যে কোনো শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে একাধিক টেকনিক থাকবে, একাধিক টেকনিকের মধ্যে যেটা অধিক দক্ষ হবে সেই পদ্ধতি সে ব্যবহার করবে। আর যদি দুটি পদ্ধতি সমান দক্ষ হয় তাহলে একটার পরিবর্তে আরেকটা সে ব্যবহার করতে পারে। এই জন্য এটা নামকরণ করা হয়েছে পরিবর্তন পদ্ধতি। অর্থাৎ এটা কে দিয়েছেন? এটা দিয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ স্যামুয়েলসন, এবং তারই নামকরণ অনুসারে এটা আমরা বলি সাবস্টিটিউশন থিওরাম অফ স্যামুয়েলসন। এখন এই বিষয়টাকে যদি আমরা একটি গাণিতিক ভাবে ব্যাখ্যা করি সেটা অনেক সহজ হবে। তাহলে গাণিতিক ভাবে ব্যাখ্যা করার সময় আমি এটাকে নিলাম, এটা একটা পদ্ধতি, আমি একটা টেবিল নিয়েছি। তাহলে এই টেবিলে কি দেখা যাচ্ছে, আমরা যদি ওই পদ্ধতিটাকে মাথায় রাখি তাহলে এটা হচ্ছে প্রথম টেকনিক। কার জন্য? 1 নাম্বার ইন্ডাস্ট্রির জন্য। তাহলে 1 নাম্বার ইন্ডাস্ট্রি কি করছে? 1 একক তৈরি করার জন্য নিজের কাছ থেকে নিচ্ছে 0.3, 2 নাম্বার ইন্ডাস্ট্রির কাছ থেকে নিচ্ছে 0.1, আর শ্রমিক ব্যবহার করছে 0.2। এভাবে 3টা টেকনিক আছে। এবং এক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এটার যোগফল যদি 1-এর সমান বা বেশি হয় তাহলে সেই পদ্ধতি অবশ্যই রিজেক্টেড হবে। কেন হবে? এটা অর্থনৈতিকভাবে গ্রহণযোগ্য না। কেননা আবার 1 একক তৈরি করতে যদি আমার উৎপাদন ব্যয়ই 1 একক হয় বা তার চেয়ে বেশি হয়, অবশ্যই সেটা তো দক্ষ না, সাথে সাথে অদক্ষই আমরা বলবো, এবং সেটাকে আমরা কি করব? বাদ দিয়ে দেব। তাহলে এভাবে যদি আমরা চেক করি তাহলে আমরা কি বলবো? আমরা ধরে দেখলাম এই পদ্ধতিটা আমার চেক করার কোনো প্রয়োজন নেই, কারণ এখানে অলরেডি কি হয়েছে? 1-এর চেয়ে বেশি, অর্থাৎ 1 একক উৎপাদন করার ক্ষেত্রে সে উপাদানই ব্যবহার করেছেন কি 1 এককের চেয়ে বেশি। এখন যদি আমরা প্রথম পর্যায়ে 1 নাম্বার ইন্ডাস্ট্রির যদি এই দুটি টেকনিক আমরা কম্পেয়ার করতে চাই, যে দেখি যে কোন টেকনিকে আমার বেশি দক্ষ, এখন আমরা এটা বের করব কিভাবে? আমরা আগে বলেছি। তাহলে কি সিস্টেম? একটা হচ্ছে এখানে আমি P1 দিয়ে বুঝাচ্ছি 1 নাম্বার ইন্ডাস্ট্রি, আর P2 দিয়ে বুঝাচ্ছি 2 নাম্বার ইন্ডাস্ট্রি। তাহলে 1 নাম্বার ইন্ডাস্ট্রির চূড়ান্ত চাহিদা একটা হচ্ছে C1, একটা হচ্ছে C2। আমরা কি দেখলাম? আমরা দেখেছি একটা সংযোজন হচ্ছে, একটা হচ্ছে বিয়োজন। তো সংযোজনটা হচ্ছে কি এটা, বিয়োজন হচ্ছে এটা। আর যেহেতু শ্রমিকের সরবরাহ হচ্ছে 200 একক, আমি এখানে নিয়েছি x0। তাহলে এটা হচ্ছে আমার একটা ফর্মুলা বলা যায়, বা আমরা যেই পদ্ধতিতে আমরা এটাকে বের করব। এখন যদি আমি 1 নাম্বার টেকনিকটাকে ব্যবহার করি তাহলে আমি নাম দিলাম P11। তাহলে এখানে 1 - A11 কি দাঁড়াচ্ছে? 1 - A11 কত আছে? 0.3। A10 কত আছে? 0.2। আর x0 কত আছে? 200। এটা হচ্ছে আচ্ছা C1 পরে লিখছি। আর এটা কি দাঁড়াচ্ছে? -21। -21 মানে হচ্ছে 0.1, 0.2 ইন্টু 200। এটা ইজিক্যাল টু একটা হচ্ছে C1, একটা হচ্ছে C2। তাহলে এটা কয় নাম্বার টেকনিক? 1 নাম্বার টেকনিক। কার জন্য? 1 নাম্বার ইন্ডাস্ট্রির জন্য। তাহলে এটাকে যদি আমরা বের করি তাহলে 1 থেকে 0.3 বিয়োগ করলে থাকে 0.7, 0.7 ডিভাইড বাই 0.2 ইন্টু 200, তাহলে 3.5। এটা হচ্ছে, আচ্ছা আমরা সরাসরি করে ফেলি, এটা হচ্ছে 700, আর এটা হচ্ছে 2.2 - 1 দিলে হচ্ছে -100। তাহলে কি দাঁড়াচ্ছে? C1 আর একটা হচ্ছে C2 সমান হচ্ছে কত?
700 মাইনাস হচ্ছে 100। তাহলে দেখা যাচ্ছে 1 নাম্বার টেকনিক ব্যবহার যদি আমরা করি তাহলে কি হয়, 1 নাম্বার টেকনিক ব্যবহার করলে আমার 700 একক হয় কত শ্রমিক দিয়ে, 200 শ্রমিক দিয়ে, আর বিয়োজন কত হয়, 100। এখন আবার দেখি 2 নাম্বার টেকনিক কি বলে। 2 নাম্বার টেকনিকটাকে আমরা যদি এভাবে লিখি, আচ্ছা 2 নাম্বার টেকনিকটা তাহলে কি হবে, 1 মাইনাস 0.4 ডিভাইডেড বাই 0.3 ইন্টু 200। আচ্ছা মাইনাস কি হবে, মাইনাস 21 মানে হচ্ছে কত, 0.2 ডিভাইড বাই 0.3 ইন্টু 200। এখন এটাকে যদি আমি 0.6 ভাগ হচ্ছে 0.3, 2 2 দুগুণে 4 মানে 400, এটা হচ্ছে 400 একক। আর এটা হচ্ছে মাইনাস 3 দুগুণে 6 200, এটা হচ্ছে সামথিং 1.33 সামথিং 133 যাই হোক। তাহলে এটা হচ্ছে কার জন্য, C1 C2। কয় নাম্বার টেকনিকের জন্য, এটা হচ্ছে 2 নাম্বার টেকনিকের জন্য। আর আমরা কি দেখলাম, আমরা দেখলাম যে 3 নাম্বার টেকনিক আমার চেক করার দরকার নেই। কেন দরকার নেই, যেহেতু এখানে নিজে উপাদানই একের চেয়ে বেশি ব্যবহার করেছে। এখন আমরা চেক করি 2 নাম্বার ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কি অবস্থা। তাহলে এটাকে আমরা আবার লিখি 2 দিয়ে 1 নাম্বার টেকনিক। 1 নাম্বার টেকনিকে কি আছে, আমরা জানি বিয়োজন কি হবে, -1 2, অর্থাৎ 1 নাম্বার ইন্ডাস্ট্রি থেকে সে কি নেয় সেটা হচ্ছে -0.3 ডিভাইড বাই কি হবে 0.4 ইন্টু 100। আর সংযোজন কি হবে 1 মাইনাস 0.2 ডিভাইডেড বাই 0.4 ইন্টু 200। তাহলে এটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে এখানে হচ্ছে -400 হচ্ছে 150, আর এটা হচ্ছে 400, এটা হচ্ছে 400। আচ্ছা তাহলে দেখা যাচ্ছে কি 2 নাম্বার ইন্ডাস্ট্রির 1 নাম্বার টেকনিক সে যখন ব্যবহার করে তখন তার C1 হচ্ছে কত, C1 হচ্ছে -150 আর প্লাস হচ্ছে কত C2, সেটা হচ্ছে 400। তাহলে আমরা যেটা বুঝলাম যে 1 নাম্বার ইন্ডাস্ট্রি কিন্তু চূড়ান্ত চাহিদা হচ্ছে C1, 2 নাম্বার ইন্ডাস্ট্রি চূড়ান্ত চাহিদা হচ্ছে C2। তাহলে 1 নাম্বার টেকনিক যখন 1 নাম্বার ইন্ডাস্ট্রি 1 নাম্বার টেকনিক 2 নাম্বার টেকনিক যে টেকনিক অ্যাপ্লাই করুক না কেন সেক্ষেত্রে C1 হবে প্লাস আর C2 হবে মাইনাস। ঠিক একইভাবে 2 নাম্বার ইন্ডাস্ট্রি যে টেকনিকই ব্যবহার করুক না কেন তার জন্য C1 হবে মাইনাস, C2 হবে প্লাস। তাহলে আমরা এখান থেকে আবার যদি বের করে রাখি, একটা হচ্ছে C1 C2, এটা কত হলো, এটা হচ্ছে -150 আর হচ্ছে 400। তাহলে এটা কার জন্য, এটা হচ্ছে 2 নাম্বার ইন্ডাস্ট্রির 1 নাম্বার টেকনিকের জন্য। তাহলে এটা আমরা একটু লিখে রাখি, এটা হচ্ছে 1 নাম্বার ইন্ডাস্ট্রির 1 নাম্বার টেকনিক, 1 নাম্বার ইন্ডাস্ট্রির 2 নাম্বার টেকনিক, 2 নাম্বার ইন্ডাস্ট্রির 1 নাম্বার টেকনিক। এখন আমরা চেক করি 2 নাম্বার ইন্ডাস্ট্রির 2 নাম্বার টেকনিক। তাহলে আবার আগের মতো যদি যাই 2 নাম্বার ইন্ডাস্ট্রি 2 নাম্বার টেকনিক -1 2 কোনটা 0.5 ডিভাইডেড বাই 0.1 ইন্টু 200। আচ্ছা তাহলে এখানে 0.5 এটা হচ্ছে -1000। আবার যদি আমরা প্লাসটা দেখি, এটা হচ্ছে কি 1 মাইনাস 0.3 ডিভাইডেড বাই 0.1 ইন্টু 200, এটা সমান হচ্ছে এখান থেকে 7 7 14, তার মানে 1400।
তাহলে এখানে দেখা যাচ্ছে আমরা যদি আবার 2 নাম্বার ইন্ডাস্ট্রির 2 নাম্বার টেকনিক ব্যবহার করি তাহলে C1 C2 কত দাঁড়াচ্ছে -1000 আর প্লাস হচ্ছে 1400। এভাবে দেখা যায় যে আমরা যেই পদ্ধতিগুলি ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে কি দাঁড়াচ্ছে, আমরা কিন্তু এই টেকনিকটার ক্ষেত্রে 0.5 0.4 0.1 আমরা যদি লেবারটাকে ইন্ডিভিজুয়াল হিসাব করি তাহলে কিন্তু আমরা আবার এই পদ্ধতিটাকে টেস্ট করি, দেখি কি দাঁড়ায়। এক্ষেত্রে যদি আমরা নেই 3 নাম্বার টেকনিকের ক্ষেত্রে প্লাস হচ্ছে কি, প্রথম হচ্ছে -P1, এটা হচ্ছে P2 টেকনিক হচ্ছে 3 নাম্বার, এটা দাঁড়াচ্ছে কি -0.4 ডিভাইডেড বাই 0.1 ইন্টু 200 আর প্লাস হচ্ছে 1 -0.5 ডিভাইড বাই 0.1 ইন্টু 200। এখানে 2 4 4 দুগুণে 8, এটা হলো -800, এটা হচ্ছে প্লাস 1000, 4 4 দুগুণে 8 800, 1000, 5 5 10, ঠিক আছে 1000। তাহলে যদি আমরা 3 নাম্বার টেকনিকের ক্ষেত্রে লিখি তাহলে কি দাঁড়াচ্ছে, 2 নাম্বার ইন্ডাস্ট্রির 3 নাম্বার টেকনিক হচ্ছে C1 C2 হচ্ছে -800 আর প্লাস হচ্ছে 1000। তাহলে আমরা যদি আবার প্রথম থেকে আসি সেটা হচ্ছে কি, প্রথম হচ্ছে যে আমরা এর আগে যে সমস্যার সমাধান বের করেছিলাম সেখানে একটা করে একটা টেকনিক দেয়া ছিল, অর্থাৎ প্রত্যেকটা শিল্প প্রতিষ্ঠানের শিল্পের জন্য একটি মাত্র টেকনিক দেয়া ছিল, একাধিক টেকনিক ছিল না। কিন্তু স্যামুয়েলসন বলেছেন যে একটা ইন্ডাস্ট্রির জন্য একাধিক টেকনিক থাকতে পারে এবং সেক্ষেত্রে যেটা অধিক দক্ষ হবে সেই টেকনিক সে ব্যবহার করবে। আবার সাথে সাথে এটাও বলা হয়েছে যদি এমন হয় যে একাধিক টেকনিকের মধ্যে দুটি টেকনিক আবার সমান দক্ষ হতে পারে সেক্ষেত্রে সে কি করবে, একটা টেকনিক পরিবর্তন করে, অর্থাৎ একটার পরিবর্তে আরেকটা, একটা পরিবর্তে আরেকটা সে ব্যবহার করতে পারে। এজন্যই নামটি হচ্ছে সাবস্টিটিউশন থিওরেম। তবে এখানে একটি বিষয় মনে রাখা প্রয়োজন, সেটা হচ্ছে একাধিক টেকনিক থাকবে এটা যেমন ঠিক, তবে যখন যেই টেকনিকটা ব্যবহার করবে সেক্ষেত্রে কিন্তু অনুপাত আমার স্থির থাকবে, অর্থাৎ কি থাকবে, ফিক্সড কোএফিসিয়েন্ট থাকবে, ফিক্সড ইনপুট কোএফিসিয়েন্ট তখন থাকবে। অর্থাৎ একটা টেকনিক যখন সে ব্যবহার করবে, উদাহরণ হিসেবে যদি দেই যে এই টেকনিকটা যখন সে ব্যবহার করবে তাহলে তার এই রেশিওটা ঠিক থাকবে, স্থির থাকবে। অথবা সে যদি এই টেকনিকটা ব্যবহার করে এই টেকনিকের ক্ষেত্রে এটা কিন্তু ফিক্স থাকবে, অথবা এই টেকনিকটা যদি ব্যবহার করে এটার ক্ষেত্রে এটা কি থাকবে, ফিক্স থাকবে। এভাবে দেখা যায় যে কি হচ্ছে, একাধিক টেকনিক থাকবে এটা যেমন ঠিক, একটি টেকনিক সে গ্রহণ করবে এটাও ঠিক, কিন্তু ওই টেকনিকের ক্ষেত্রে নির্দিষ্ট সময় আবার কি থাকবে, ওটা স্থির থাকবে। অর্থাৎ আমরা দুটি উপাদান যে অনুপাতে ব্যবহার করব সেই অনুপাতটা আমার স্থির থাকবে। এবং এখানে আমরা কি বলেছিলাম, ফিক্সড রেশিও থাকবে, অর্থাৎ 0.3 0.1 এটা সব ক্ষেত্রেই প্রযোজ্য হবে। 1 একক করলে এটা হবে, 2 একক করলে দ্বিগুণ হবে, 3 একক করলে 3 গুণ হবে, এই কথাটা সব জায়গায় প্রযোজ্য হবে। তাহলে ফাইনালি আমরা যেটা পেলাম যে দেখা যাচ্ছে এই টেকনিকের জন্য আমি কত পেয়েছি, C1 পেয়েছি প্লাস, C2 পেয়েছি মাইনাস, কত পেয়েছি, এটা প্লাস হয়েছে 700, এটা হয়েছে মাইনাস হচ্ছে 1000। আবার ঠিক একইভাবে যদি 2 নাম্বার টেকনিকের কথা বলি সেখানে এটা হয়েছে 400 প্লাস, মাইনাস হয়েছে 133। তাহলে এই দুই টেকনিকের মধ্যে আমরা দেখলাম যে 1 নাম্বার ইন্ডাস্ট্রির জন্য তার 1 নাম্বার টেকনিকটা কি হচ্ছে, বেশি দক্ষ। তাহলে সে কোন টেকনিক ব্যবহার করবে, সে টেকনিক ব্যবহার করবে 1 নাম্বার। ঠিক একইভাবে 2 নাম্বার ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যদি আমরা দেখি সেক্ষেত্রে সে কি করেছে, 1 নাম্বার টেকনিক যখন সে ব্যবহার করে তখন তার মাইনাস হয়েছে 150, তার মাইনাস বলতে কি বোঝানো হয়েছে, 1 নাম্বার ইন্ডাস্ট্রির উৎপাদন মাইনাস হয়েছে আর নিজের যোগ হয়েছে কত, 400 একক।
ঠিক একইভাবে 2 নাম্বার টেকনিক যখন সে ব্যবহার করেছে, মাইনাস হয়েছে C1 1000, কিন্তু যোগ হয়েছে কত তার ক্ষেত্রে 1400। তাহলে এক্ষেত্রে দেখা যায় তার জন্য হাইয়েস্ট হচ্ছে কত 1400। তাহলে 1 নাম্বার ইন্ডাস্ট্রি 2 নাম্বার টেকনিক, 1 নাম্বার ইন্ডাস্ট্রি 1 নাম্বার টেকনিক ব্যবহার করবে, কারণ এটা হচ্ছে হাইয়েস্ট। 2 নাম্বার ইন্ডাস্ট্রি 2 নাম্বার টেকনিক ব্যবহার করবে, কারণ এটা হচ্ছে হাইয়েস্ট। তাহলে দেখা যাচ্ছে যেখানে আমরা দেখেছি একাধিক টেকনিক থাকতে পারে এবং সেই টেকনিকের মধ্যে যেই টেকনিকটা অধিক দক্ষ হবে সেই টেকনিকটা সে ব্যবহার করবে। এখানে আমরা যে উদাহরণ নিয়েছিলাম সেখানে একটা টেকনিক আমরা হাইয়েস্ট পেয়েছি, এমনও হতে পারত যে আরেকটা টেকনিক ব্যবহার করলে হয়তো বা এখানে একই পরিমাণ যোগ হতো, সেখানে সে কি করত, একটা বাদ দিয়ে আরেকটা করতো। একটা প্রয়োজনে সে কখনো 1 নাম্বার টেকনিক ইউজ করতো, কখনো ওই টেকনিকটা সে ব্যবহার করতে পারতো। এবং এটার উপর বেসিস করেই স্যামুয়েলসন বলেছেন সাবস্টিটিউশন থিওরাম। তাহলে আমরা যেটা কি দেখলাম, আমরা দেখলাম যে আগে আমরা ইনপুট আউটপুট অ্যানালাইসিসে যে প্রবলেমগুলি ছিল সে গাণিতিক সমাধান আমরা যখন করেছি, এবং যে অনুমিত শর্ত ছিল সেখানে অন্যতম একটি শর্ত ছিল ফিক্সড কোএফিসিয়েন্ট, ফিক্সড ইনপুট কোএফিসিয়েন্ট, অর্থাৎ সেটা থাকবে স্থির। কিন্তু এখানে এবং নির্দিষ্ট সময় একটি কৌশল কি থাকবে, একটি মাত্র কৌশল থাকবে। মাথায় রাখতে হবে একটি মাত্র কৌশলের কথা বলা হয়েছে, কিন্তু স্যামুয়েলসন বলছেন একটি প্রতিষ্ঠানের জন্য একাধিক কৌশল থাকতে পারে এবং সেক্ষেত্রে সে কি করবে, যেটা অধিক দক্ষ সেটা ব্যবহার করবে। আর যদি অধিক দক্ষ না হয়ে এক বা একাধিক যদি সমান দক্ষ হয়, যে কোনোটি অধিক না কিন্তু দুটি সমান দক্ষ বা 3টি সমান দক্ষ, সেক্ষেত্রে একটা পরিবর্তন করে সে আরেকটা ব্যবহার করতে পারে। এটাই হচ্ছে আজকের মূল বিষয়। এখন এটাকে আমরা আগামী ক্লাসে আবার একটু দেখব, চিত্রে ব্যাখ্যা করব। চিত্র ব্যাখ্যাটা যখন আমরা কাল্পনিকভাবে একটা ব্যাখ্যা করি তখন যত সহজ হয় তার চেয়ে এই গাণিতিক ব্যাখ্যাটা অনেক বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়। তাহলে এখান থেকে আমরা যদি দেখি কি কি দাঁড়ালো, 1 নাম্বার ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আমরা কি পেয়েছিলাম, একটা পেয়েছিলাম 1 নাম্বার ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, সেটাকে আমরা নাম দিয়েছি P1, ভারসাম্য দিলাম। সেখানে কি পেয়েছি 700, আর একটা পেয়েছি -100, এটা কি C1 C2। 1 নাম্বার ইন্ডাস্ট্রির 2 নাম্বার টেকনিকে আমরা কি পেয়েছি, আমরা পেয়েছি 400 আর পেয়েছি মাইনাস, তার মানে এটা হচ্ছে C1, এটা হচ্ছে C2। তাহলে এক্ষেত্রে আমার কি দাঁড়াচ্ছে, এটা হচ্ছে দক্ষ। আবার 2 নাম্বার ইন্ডাস্ট্রির ক্ষেত্রে 1 নাম্বার টেকনিক আমরা কি পেয়েছি -150, 400। 2 নাম্বার ইন্ডাস্ট্রি 2 নাম্বার টেকনিক আমরা কি পেয়েছি -1000 প্লাস 1400। তাহলে আমরা কি করব, তাহলে এখান থেকে আমরা যেটা পাবো, আমরা 1 নাম্বার ইন্ডাস্ট্রির জন্য এটা ব্যবহার করব, 2 নাম্বার ইন্ডাস্ট্রির জন্য এটা ব্যবহার করব। কারণ 1 নাম্বার ইন্ডাস্ট্রির ক্ষেত্রে সর্বোচ্চ যোগ হয় কোন পদ্ধতি ব্যবহার করলে, 1 নাম্বার টেকনিক ইউজ করলে। আর 2 নাম্বার ইন্ডাস্ট্রির ক্ষেত্রে সর্বোচ্চ উৎপাদন কখন সম্ভব হয়, যদি সে 2 নাম্বার টেকনিক সে ব্যবহার করে। এটা হচ্ছে 1400। তাহলে আজকের মতো এখানেই থাক। আমরা আগামী ক্লাসে এটারই চিত্রের ব্যাখ্যাটা দেখব। চিত্রটা আমরা আগামী ক্লাসে এটা দেখার চেষ্টা করব। তার আগে তোমরা এই জিনিসটা একটু দেখে আসবে। এই স্যামুয়েলসন পদ্ধতিটা আমরা অনেকেই মনে করি জটিল, আসলে কিন্তু অত জটিল না। এটাই বাস্তবসম্মত যে আসলে যে কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে একাধিক টেকনিক থাকতে পারে এবং সে যে কোনো যেটা দক্ষ সেটা ব্যবহার করবে। আর দুইটা সমান দক্ষ হয়, প্রয়োজনে আজকে একটা ব্যবহার করবে, কয়েকদিন পর আরেকটা পদ্ধতি সে ব্যবহার করতে পারে। তবে এটাও ঠিক একই সময় দুইটি পদ্ধতি ব্যবহার করা যাবে না। আজকের মতো এখানেই থাক। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফেজ।